আচ্ছা ভাইয়া, সবাই একটু খেয়াল করি। তো প্রথমে যে প্রশ্নটা আছে, ময়মনসিংহ বোর্ড 2025, এই কোশ্চেনটা একটু লিখি আমরা। কোশ্চেন নাম্বার 1, তো আমরা এই বছরের প্রশ্নগুলা এখান থেকে সার্কিট থেকে যেগুলো আসছে আমরা এখানে দিছি, সব একটু খেয়াল করি। প্রথমে যে সার্কিটটা আছে এটা একটু আঁকি, গ নাম্বার দিয়ে সার্কিটটা একটু আঁকো। এই হচ্ছে আমাদেরকে সার্কিটটা দেওয়া আছে। এটা হচ্ছে R1, এটা R2, এটা হচ্ছে R3। আচ্ছা ভাইয়া, আমরা এই সার্কিটটা দিয়ে তোমাকে বলছে এই সার্কিটটা তুল্য রোধ বের করে। এটা খুবই পপুলার একটা সার্কিট এবং কমন একটা সার্কিট ছিল। এখন ভাই উপরে যে তারগুলা দেওয়া আছে রোধহীন তার, এই রোধহীন তারগুলাকে বলা হয় শর্ট। কি বলি ভাই আমরা? তো ভাই এখানে একটু পাশে একটু লিখে রাখি এগুলা, তাহলে পরে মনে থাকবে। কয়েকটা নোট লিখে দিচ্ছি এই সার্কিটটার জন্য। প্রথম পয়েন্ট, রোধহীন তারকে রোধহীন তারকে শর্ট বলে। এই রোধহীন তারগুলাকে, যে তারগুলাকে রোধ দেখায় না, সেই তারগুলাকে আমরা বলি হচ্ছে রোধহীন তার, আর এই রোধহীন তারগুলাকে আমরা বলি হচ্ছে শর্ট। আর এই শর্টের কনসেপ্টটা কি ভাইয়া বুঝাই একটু। মনে করো ভাইয়া, তুমি এখানে থেকে 10 টাকা নিয়ে বের হইছো। ভাই একটু খেয়াল করো তো ভাইয়া, এই রোধ যেটা, এটা হচ্ছে একটা বাধা। তাহলে রোধ হচ্ছে একটা বাধা। তাহলে বলতো এই বাধাটা অতিক্রম করতে হলে তোমাকে মনে করো টাকা খরচ করতে হবে, মনে করো। তাহলে তুমি এখানে মনে করলাম 2 টাকা তুমি খরচ করছো এখানে। তাহলে ভাইয়া এই রোডটা ক্রস করে, বাধাটা ক্রস করে তুমি যখন এখানে আসবা, এখন কয় টাকা আছে ভাইয়া? 8 টাকা। তার মানে ভাইয়া তুমি যখন রোদের মধ্য দিয়ে যাবা, তোমার ভোল্টেজে ড্রপ হবে। ভোল্টেজ কি হবে ভাইয়া? ড্রপ হবে। যেমন এখানে মনে করো 10 ভোল্ট ছিল, 2 ভোল্ট ভোল্টেজ ড্রপ করছে, আছে কয় ভোল্ট? 8 ভোল্ট। এবার আসো ভাইয়া, মনে করো এখানে কোনো বাধা নাই। এবার তুমি বাইরে বলো তো ভাইয়া, এখানে কোনো বাধা নাই, কোনো দোকান নাই, কোনো পার্ট নাই, তুমি এখান থেকে এখানে যাবা। এখন প্রশ্ন হচ্ছে তুমি চাইলেও তো টাকা খরচ করতে পারবা না, কোনো দোকান নাই, কিচ্ছু নাই। তাই তোমার কাছে ছিল 10 টাকা, এই পয়েন্টটা আসলো কয় টাকায় থাকবে? তার মানে কি বুঝলা বলতে পারো ভাইয়া? শর্টের দুই প্রান্তের বিভব থাকবে সেম। শর্টের দুই প্রান্তের বিভব থাকবে কি ভাইয়া? সেম। তাহলে সেকেন্ড পয়েন্টটা লেখো, শর্টের দুই প্রান্তের বিভব সমান থাকে। তাই শর্টের দুই প্রান্তের বিভব হচ্ছে সমান থাকে, তাই শর্টের দুই প্রান্তবিন্দুকে একই বিন্দু বিবেচনা করব। খেয়াল করি ভাইয়া, শর্টের দুই প্রান্তবিন্দুর বিভব সেম থাকে, তাই শর্টের দুই প্রান্তবিন্দুকে আমরা একই বিন্দু বিবেচনা করব। এখন শর্ট সার্কিটের ম্যাথ আসলে ভাইয়া সবচেয়ে কমন হচ্ছে এই নিয়মটা। এই নিয়ম দিয়ে তুমি শর্ট সার্কিটের ম্যাথগুলো করতে পারবা। একটু আসো ভাইয়ার সাথে একটু হেল্প করি। শর্টের ম্যাথ আসলে যে কাজটা করো ভাইয়া, চিত্রটা দেখায়া দেখো তো ভাইয়া, এই শর্টটার দিকে খেয়াল করো। আমরা যদি এই শর্টটা খেয়াল করি, এই শর্টটা এখান থেকে শুরু হয়েছে, এখানে এসে সে এখানে শেষ হয়েছে। তাহলে ভাইয়া বলো তো, এই প্রান্ত বিন্দুটাকে ভাইয়া এ ধরলাম। তোমরা ভাইয়ারা বলো তো, এই শর্টটার এই প্রান্ত বিন্দুটা যদি এ হয়, এটা কত হবে? এ। বুঝছো ভাইয়া? সেম ভাবে দেখো নিচে একটা শর্ট আছে, আমরা ধরে নিলাম এটা আরেকটা শর্ট। এখন বলতে একই শর্ট না ভিন্ন? ভিন্ন। তাইলে
এইটার একটা প্রান্ত বিন্দুকে যদি তুমি বি ধরো, এটা যেখানে শেষ হয়েছে সেটাও কতই হবে ভাইয়া, বি। তাইলে এবার তোমরা ভাইরা বলো তো ভাইয়া, এখানে অ্যাকচুয়ালি কয়টা পয়েন্ট আছে, চারটা না দুইটা? দেখো তো, দুইটা পয়েন্ট কিন্তু, এ তো একই, তাহলে এ আর বি দুইটা জাস্ট পয়েন্ট আছে। রোধ কয়টা আছে? তাহলে লেখা হচ্ছে সমতুল্য বর্তনী, সমতুল্য বর্তনী। তাহলে তোমরা ভাইয়ারে বললা ভাইয়া এখানে জাস্ট দুইটা পয়েন্ট আছে, একটা এ একটা বি। ভাইয়া এখানে একটা সার্কিট আঁকতেছি, খেয়াল করো, সমতুল্য বর্তনী, অর্থাৎ ওই বর্তনীটাকে সিম্পলিফাই করাকে আমরা বলবো হচ্ছে সমতুল্য বর্তনী। এখানে একটা পয়েন্ট দেখালাম এ, এখানে একটা পয়েন্ট দেখালাম বি। ভাই এবার একটু ভাইয়াকে হেল্প করো তো ভাই, এদিকে বলতো, এই যে প্রথম যে রোধটা, এটা কার কার মাঝে কানেক্টেড? এ আর বি, তাই না ভাইয়া? তাহলে এই যে এটাকে নিয়ে আসলাম এখানে, এ আর বি, আর ওয়ান। এবার সেকেন্ড রোডটা পরে লেখো রে ভাইয়া, সেকেন্ড রোডটা কার কার মাঝে কানেক্টেড? বি আর এ আর বি তো একই কথা, তাহলে সেকেন্ড রোডটাও এ আর বি তে কানেক্টেড, আর টু। থার্ড রোডটা এটাও কার সাথে? অর্থাৎ সার্কিটটাকে সিম্পলিফাই করে আঁকলে এরকম হয়। দেখো ভাইয়া, এই তিনটা রোধ যে সমান্তরালে ছিল এটা কিন্তু বোঝা যাচ্ছিল না, কিন্তু তুমি যখন একটা সরল বর্তনী আঁকলা এখন কিন্তু বোঝা যাচ্ছে এরা কিভাবে আছে বলতে ভাইয়া, সমান্তরালে আছে। তাহলে আসো আমাদের তুল্য রোধটা যদি আমরা বের করি, লেখো যেহেতু R1 R2 R3 পরস্পর সমান্তরালে যুক্ত, যেহেতু R1 R2 R3 পরস্পর সমান্তরালে যুক্ত, সুতরাং 1/Rp ইকুয়াল হচ্ছে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। 1/Rp সমান সমান, ভ্যালুগুলা বসো ভাইয়া। R1 এর মান দেওয়া আছে 3, তাহলে 1/3, R2 হচ্ছে 1/6, R3 হচ্ছে 1/12। একটু ক্যালকুলেট করে ভাইরা আরপিটা কত আসে? উল্টাইছে, 1 বাই করছে আবার 1.71 আসছে, আর কারো দেখো। হ্যাঁ ঠিক আছে, 1.71 ওহম। তাহলে দেখো ভাইয়া, খুবই কমন এবং ইম্পর্টেন্ট একটা সার্কিট হচ্ছে শর্ট সার্কিট। তাহলে শর্ট সার্কিট আসলে কখনো ডিরেক্ট অঙ্ক করতে যাবা না, বুঝছি ভাইয়া? তাহলে শর্ট সার্কিটকে আগে সরল করে সার্কিটটা আঁকবা, এঁকে তারপরে সলভ করবা। দেখো ঘ নাম্বার কোশ্চেনটা লিখি। ঘ নাম্বারে কি বলা হচ্ছে, একটু প্রশ্নটা একটু খেয়াল করি। বলা হচ্ছে বর্তনীতে হতে অধিক পরিমাণ তড়িৎ শক্তি পেতে হলে রোধগুলোর সংযোগ কিভাবে দিতে হবে? বলো তো ভাইয়া, তোমরা বলো তো, রোধের কয় রকমের সংযোগ হয় ভাই? একটা হচ্ছে শ্রেণী, আর একটা কি বলতো? তারা তো একটা দিয়েই দিছে, কি এটা? সমান্তরাল। তাহলে আর কয়টা সংযোগ আছে? শ্রেণী। তাহলে আমরা সমান্তরালের জন্য একবার কারেন্টটা চেক করবো, যে কি যেন শক্তি চাইছে মনে হয়, নাকি কি চাইছে? তাপ শক্তি। তাহলে একবার আমরা সমান্তরালের জন্য তাপ শক্তি বের করব, আর একবার শ্রেণীর জন্য তাপ শক্তি বের করব। এবার তুমি কম্পেয়ার করে দেখবা যে কোন সংযোগে বেশি তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে লেখা হচ্ছে গ হতে সমান্তরাল সংযোগে তুল্য রোধ, সমান্তরাল সংযোগে তুল্য রোধ আরপি ইকুয়াল হচ্ছে 1.71 ওহম। এখন আমাদেরকে বলছে বর্তনীতে হতে অধিক পরিমাণ তাপ শক্তি পেতে হলে রোধগুলোকে কিভাবে সংযুক্ত দেওয়া লাগবে। এখন বলো তো ভাইয়া, সবাই পারবা? সামনে চলে আসছে, যে উৎপন্ন তাপ শক্তির যে ইকুয়েশনটা আছে ভাইয়া, বলতো উৎপন্ন তাপ শক্তির ইকুয়েশনে H ইকুয়াল I স্কয়ার আর টি, সবাই একটু বুঝো ভাইয়া। তারপর হচ্ছে ভি স্কয়ার বাই আর ইন্টু টি, তারপর আরেকটা কি ছিল, আই ভি ইকুয়াল
ভিআইটি ছিল আরেকটা। এখন তুমি এই তিনটা সূত্রতেই দেখো তো ভাইয়া, উৎপন্ন তাপ শক্তি বের করতে কি লাগবে, কিন্তু কি কিন্তু বলে নাই, বলছে ভাই না। তাহলে আমরা যে কাজটা করব, কি করতে পারি বলতে পারবা, একক সেকেন্ডে কোনটাতে কতটুকু তাপ উৎপন্ন হচ্ছে, হ্যাঁ ওইটা করলেও হবে, বা একক সেকেন্ডে করে দিতে পারি যে এক সেকেন্ডে ও কতটুকু তাপ উৎপন্ন করতেছে, বা এক সেকেন্ডে আরেকজনে কতটুকু তাপ উৎপন্ন করতেছে। তাহলে এখন হচ্ছে একক সেকেন্ডে বা একক সময়ে উৎপন্ন তাপ, একক সময়ে উৎপন্ন তাপ H1 সমান সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর পি ইন্টু হচ্ছে টি। তাহলে ভাই একটু খেয়াল করো তো ভাইয়া, সার্কিটটা তো ভাই মুছে ফেলছি, খেয়াল করো সার্কিটটা ছিল এরকম, আমাদের সমান্তরাল সংযোগ ছিল, বলতো তিনটাই কত ভোল্টেজের সাথে কানেক্টেড ছিল, 10। তাহলে এই সমান্তরাল যে অংশটা আছে এ আর বি, এ আর বি এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত, 10। কত ভাইয়া, 10। তাহলে ভি স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার ডিভাইডেড বাই আর পি 1.71, টাইম হচ্ছে 1 সেকেন্ড, যেহেতু আমরা একক সময়ে বলছি, দেখো কত আসে 58 বুঝছি ভাইয়া। তাহলে একক সময় উৎপন্ন তাপ, তাহলে জুল পার সেকেন্ড। এখন আসো ভাইয়া, রোধগুলা তারা সমান্তরালে দিয়ে দিছে, এখন আমরা এই রোধগুলাকে শ্রেণীতে যুক্ত করো। লেখা এখন R1 R2 R3 রোধকে শ্রেণীতে যুক্ত করে তুল্য রোধ। খেয়াল করো, তারা যেহেতু একটা সংযোগ দিয়ে দিছে সমান্তরালের জন্য, তাহলে আমরা একটা সংযোগ দিলাম শ্রেণীর জন্য, R1 R2 R3 রোধকে শ্রেণীতে যুক্ত করে তুল্য রোধ। তাহলে RS সমান সমান R1 প্লাস R2 প্লাস R3। তাহলে এইখান থেকে পাচ্ছি হচ্ছে RS সমান সমান হচ্ছে কত ছিল রোধগুলা, 3 6 12, 3 6 12। তাহলে সুতরাং RS ইকুয়াল কত আসবে ভাইয়া, 23 নাকি 21। এখন ভাই আমরা শ্রেণী সংযোগে আমরা যদি একক সময়ে উৎপন্ন তাপ শক্তি বের করো, উৎপন্ন তাপ একক সময়ে উৎপন্ন তাপ H2 সমান সমান হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে RS ইন্টু হচ্ছে টি। তাহলে তুমি একটু খেয়াল করো তো, এখানে তিনজনের পরিবর্তে যে তুল্য রোধটা আমরা পাইছি RS, সবাই একটু খেয়াল করো ভাইয়া, তুল্য রোধ যেটা পাইছো RS, বলতো RS টা এখনো কতর সাথে কানেক্টেড, 10। তাহলে দেখো RS এর দুই প্রান্ত এখনো 10 ভোল্টের সাথেই কানেক্টেড, তাহলে ভি হিসাবে আমাদের আসবে 10 স্কোয়ার ডিভাইডেড বাই 21 ইন্টু হচ্ছে 1, 4.76 জুল পার সেকেন্ড। তো ভাইয়া তোমাকে জিজ্ঞেস করছে যে আমাদের বর্তনীয়ত অধিক পরিমাণ তাপ শক্তি পেতে হলে রোধগুলো সংযোগ কিভাবে দিতে হবে, তাহলে কিভাবে দিতে হবে ভাইয়া, সমান্তরালে। তাহলে লেখা হচ্ছে যেহেতু H2 গ্রেটার দেন H1 গ্রেটার দেন H2, যেহেতু H1 গ্রেটার দেন H2, তাই রোধগুলোকে সমান্তরালে যুক্ত করতে হবে।
আসলে আমরা সেকেন্ড কোশ্চেনটা যাই, একটু দ্রুত লিখি আমরা। রাজশাহী 25-এর কোশ্চেনটা যাই। রাজশাহী 25। কোশ্চেন 2, রাজশাহী বোর্ড 25। একটু খেয়াল করি ভাইয়া, আমাদেরকে এখানে একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটটা একটু খেয়াল করো, এবং অভ্যন্তরীণ রোধও দেওয়া আছে। বলা হচ্ছে উদ্দীপকের বর্তনীর মূল প্রবাহ নির্ণয় করো। তাহলে গ নাম্বার যেটা আছে, বলতে এটা 9-10-এর অঙ্ক ভাইয়া, সবাই পারবা। বলতো আমাদের প্রথমে সবাই একটু খেয়াল করতো ভাইয়া, R2 এবং R3 কিভাবে আছে, সমান্তরাল। তাহলে আমরা এইটা বের করো, R2 প্যারালাল R3, এভাবে চিহ্ন দিলে হবে R2 প্যারালাল R3। তাহলে সুতরাং 1/RP 1/R2 প্লাস হচ্ছে 1/R3, 1/RP সমান হচ্ছে 1/15 প্লাস হচ্ছে 1/5। আরপিটা কত আসে, 3.75 ওহম। তো সবার সামনে সার্কিট আছে, একটু খেয়াল করো তো ভাইয়া। এবার এই যে আরপিটা পাইছো, এর সাথে R1 এবং অভ্যন্তরীণ রোধ এরা কিভাবে আছে, শ্রেণীতে, তাই না? এরা থাকবে শ্রেণীতে। তাহলে হচ্ছে বর্তনীর মোট তুল্য রোধ, মোট তুল্য রোধ RS সমান সমান R1 প্লাস হচ্ছে RP প্লাস স্মল r। ভাইয়া কথা শুনি ভাইয়া, বর্তনীর স্মল r থাকলে সেটা অবশ্যই রোধ কাউন্ট করার সময় অবশ্যই কাউন্ট করতে হবে। তাহলে R1 এর ভ্যালু বসো ভাইয়া, R1 এর ভ্যালু হচ্ছে আমাদের 6, RP এর ভ্যালু হচ্ছে 3.75, আর স্মল r এর মান হচ্ছে 0.25। তাহলে আমরা 10 ওহম পাইলাম। এটা পিছিয়ে দিতে হবে। তাহলে আরপি এর ভ্যালু পাইলাম হচ্ছে আমরা 10 ওহম। এবার ভাইয়া মাথায় রাখবা, বর্তনীর মূল প্রবাহ বের করার সময়, বর্তনীর মূল প্রবাহ, বর্তনীর মূল প্রবাহ আই হলে, বাচ্চাকালে 9-10 এগুলা করছো ভাইয়া, ওই ক্ষেত্রে আমরা সূত্র লিখবো E=IRS। অর্থাৎ ওহমের যে সূত্রটা V=IR না লিখে আমরা লিখবো কি ভাইয়া, E=IRS, অর্থাৎ ব্যাটারির তড়িৎচালক শক্তিটা আমরা নিব। তাহলে এইখান থেকে ভাইয়া I সমান সমান হচ্ছে E ডিভাইডেড বাই হচ্ছে RS। তাহলে এখানে E এর মান বসাও, E এর মান দেওয়া আছে দেখো 10 ভোল্ট, আর RS ও আসছে 10। তাহলে 1 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে এখানে। দেখো পুরো সার্কিটটা 25-এ আসছে, কিন্তু এটা একদম 9-10 লেভেলের সার্কিট। এক পিসের শীটগুলা দিও তো। না এটাও দাও। আসলে আমরা ঘ নাম্বার কোশ্চেনটা একটু এটা দেখ, গ নাম্বার একটু সার্কিটটা একটু পড়ো, প্রশ্নটা একটু পড়ো তো ভাইয়া। তারা বলছে উক্ত বর্তনীতে R3 এর সাথে 5 ওহম রোধ একবার শ্রেণীতে আরেকবার সমান্তরালে যুক্ত করলে কোন ক্ষেত্রে মূল প্রবাহ বেশি পাওয়া যাবে। এটাও পুরো 9-10 এর অঙ্ক দিছে ভাইয়া। সার্কিটটা একটু আঁকো ভাইয়া, যেভাবে আঁকতেছি দেখো। ঘ নাম্বার, তাহলে আমরা লেখ হচ্ছে R3 এর সাথে 5 ওহম রোধ শ্রেণীতে যুক্ত করে একবার শ্রেণীতে যুক্ত করতে বলছে, আরেকবার সমান্তরালে। তাহলে প্রথমে আমরা শ্রেণীতে যুক্ত করো, এটা হচ্ছে R1 6 ওহম, এটা হচ্ছে R2
15 ওহম। ভাইয়া এই জায়গায় R3 এর সাথে আরো একটা এক্সট্রা আসবে, বুঝছো? বুঝছি না ভাইয়া, কারণ তারা তো বলছে আরেকটাকে শ্রেণীতে যুক্ত করতে R3 এর সাথে। তাহলে এটা হচ্ছে আমাদের R3, তাহলে R3টা দেওয়া আছে 5 ওহম, এর সাথে এক্সট্রা আরেকটা 5 ওহম আমরা শ্রেণীতে যুক্ত করছি, তাহলে এটার নাম দিলাম R4, এটা হচ্ছে 5 ওহম। তাহলে বর্তনীর বাকি অংশ এঁকে ফেলো, ওইখানে তো কোনো চেঞ্জ করে নাই। এটা হচ্ছে ই, এখানে হচ্ছে স্মল আর আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কারেন্টের মান বের করব। তো কারেন্টটাকে আমরা I1 ধরে নিলাম বা IS ধরে নিলাম, না I1ই ধরি। তাহলে প্রথম যে সার্কিট, এই সার্কিটের জন্য যে কারেন্টটা, আমরা এটাকে I1 ধরে নিছি। কেউ বলো তো এতে চেঞ্জ হবে কিসে? বলতে পারবো না। তুল্য রোধে চেঞ্জ হবে, হচ্ছে আমাদের তুল্য রোধে। তো তুল্য রোধ সবাই পারবো ভাইয়া, বলো তা R3 R4 কিভাবে? শ্রেণীতে। এবারে এই শ্রেণীর সাথে এই 15 সমান্তরালে, এবার সমান্তরালের সাথে এটা শ্রেণী এটা শ্রেণী। তাহলে আসো আমরা যদি আসি, R3 ও R4 শ্রেণীতে যুক্ত যুক্ত তাহলে সুতরাং RS1 R3 প্লাস হচ্ছে R4, R3 এর মান বসাও 5 প্লাস 5 সমান হচ্ছে 10 ওহম। RS1 আমরা এটা পাইলাম। এখন ভাই RS1 এর সাথে R2 কিভাবে আসবে? এই যে এই দুজন মিলে RS1 হয়েছে আমাদের, তাই না? তাহলে এই RS1 এর সাথে এটা সমান্তরালে আসবে। তাহলে হচ্ছে আবার 1/RP সমান হচ্ছে 1/RS1 প্লাস হচ্ছে 1/R2, 1/RP সমান হচ্ছে 1/10 প্লাস হচ্ছে 1/15। আরপিটা কত আসে? 6 ওহম। এবার ফাইনালি আমরা বর্তনীর মোট তুল্য রোধটা বের করো। বর্তনীর মোট তুল্য রোধ, বর্তনীর মোট তুল্য রোধ, তুল্য রোধ RS ইকুয়াল হচ্ছে R1 প্লাস RP প্লাস আরেকটা কথা আছে স্মল আর। তাহলে R1 হচ্ছে 6 যোগ হচ্ছে 6 যোগ হচ্ছে কত ছিল? 0.25, 0.25, তাহলে 12.25। এখন ভাই কারেন্টটা বের করো। কারেন্ট বের করার সূত্র, মেইন কারেন্ট সর্বদাই ইকুয়াল IRS কিংবা ইকুয়াল IRP, যে সার্কিট থাকে সে অনুসারে। তাহলে লেখা হচ্ছে, আমরা জানি ইকুয়াল হচ্ছে I1 RS, আমরা এই সার্কিটের কারেন্টটাকে I1 দ্বারা প্রকাশ করছি, বা I1 সমান সমান হচ্ছে E ডিভাইডেড বাই RS, বা I1 সমান সমান 10 ডিভাইডেড বাই 12.25। আর কিছু নাই? কি বলে নাই? 6 কত বড় মান? মিনিমাম 3 গণ নিবা। 816 এম্পিয়ার। এখন ভাই এই সার্কিটের দ্বিতীয় অংশটা একটু তোমরা করো। হ্যাঁ, R3 রোধের সাথে 5 ওহমের রোধ সমান্তরালে যুক্ত করে, ভাই সার্কিটটা এঁকে দিচ্ছি। সমান্তরালে তোমাকে যুক্ত করতে বলছে, রোধ সমান্তরালে যুক্ত করে। এটা ছিল আমাদের R2 15 ওহম, তারপরে এটা ছিল R3, এই যে ভাইয়ের মতো করে আঁকো, এটা ছিল R3 5 ওহম, আর এটা আসছে R4 5 ওহম। না, এটা সহজ হয়ে গেছে আগেরটার থেকে। বলতে এইখানে এখন কি হয়েছে বলতে বুঝছো না ভাই? তিনোটা সমান্তরাল চলে আসছে। তাহলে বাকিটা একটু কন্টিনিউ করো। হ্যাঁ, আর এই সার্কিটে কারেন্টটা দেখা হচ্ছে I2, নিজেদের খাতায় করো একটু, খাতায় করো, খাতায় করো, ক্যালকুলেটর লেখো, পরে ক্যালকুলেটর। ও করা শেষ? সমান্তরালটা করা শেষ? আচ্ছা,
আরপিটা কত আসছে? 2.142। ওয়ান পয়েন্ট ওয়ান। আচ্ছা, এবার খেয়াল করো তো ভাই, আমরা দুইটা কারেন্টই বের করলাম। হ্যাঁ, এখন তারা প্রশ্নে কি বলছে বাকিটা ওই অনুসারে আমরা লিখবো আর কি। বলা হচ্ছে পূর্বের তুলনা, আচ্ছা না, যুক্ত করলে মূল প্রবাহ বেশি পাওয়া যাবে, মানে দ্বিতীয় ক্ষেত্রে, তাই না ভাইয়া? দ্বিতীয় ক্ষেত্রে বেশি আসছে। তাহলে আমরা রেজাল্টটা এখানে লেখো, যেহেতু I2 গ্রেটার দেন I1, তাই দ্বিতীয় ক্ষেত্রে বেশি তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। প্রবাহ পাওয়া যাবে দ্বিতীয় ক্ষেত্রে আমরা হচ্ছে বেশি তড়িৎ প্রবাহ পাবো। হ্যাঁ, না না, নর্মাল। বলতো 25 নাম্বার দেখো, 3 নাম্বার কোশ্চেনটা দেখো, দিনাজপুর 25। ভাই দেখো তো, যে ভাই আপনি অনেক আগের কোশ্চেন করাচ্ছেন, আগে সহজ আসতো, এগুলাতে এই বছরেরই কোশ্চেন, এখনো বোর্ড পরীক্ষা তো শেষ হয় নাই, আরো একটা বাকি আছে, তাই না? এই বছরের কোশ্চেন আমরা দেখতেছি। দেখো দিনাজপুর 25 কোশ্চেন 3। কোশ্চেন 3, দিনাজপুর 25। এই সার্কিটটা দেখো, এটাও সহজ, তোমরাই পারবা অনেকে। এখানে একটা সার্কিট দেখানো আছে এরকম, এই হচ্ছে আমাদের সার্কিটটা দেওয়া আছে, এটা R1, এটা R2, এটা R3, এটা R4, আর এটা হচ্ছে ই। ঘটনা খেয়াল করো ভাইয়া, আমাদেরকে বলা হচ্ছে গ নাম্বারে এই বর্তনীটার তুল্য রোধ বের করতে, এই বর্তনীটার তুল্য রোধ বের করতে। খেয়াল করো ভাইয়া, সবাই পারবা তোমরা, এই সার্কিটটা কিন্তু 9 10 এ পড়ছো, এটা ছিল, এবং 9 10 এটা বোর্ড পরীক্ষা আসা কোশ্চেন। বলতে এই পয়েন্ট দুইটাই খেয়াল করো, এই পয়েন্টে কারেন্টটা এসে দুইটা পার্টে ভাগ হয়ে গেছে, তাহলে আমরা জানি কারেন্ট ভাগ হইলে সমান্তরাল সংযোগ শুরু, তাই না ভাই? আবার এই পয়েন্টে কারেন্টটা আসার পরে সে আবার দুই ভাগে ভাগ হয়ে গেছে, তাহলে বলতো এই দুইটা কিভাবে আছে, তারপর তারা আবার এটার সাথে কিভাবে, তার মানে সবাই একসাথে কিভাবে আছে, সমান্তরাল। তাহলে দেখো 1/RP 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4, বা 1/RP, R2 এর মান বসাও, R2 হচ্ছে 50, 1/50, R3 হচ্ছে 100, 1/100 প্লাস হচ্ছে 1/150, 27.27 ওহম। এখন ভাই আমাদের অভ্যন্তরীণ রোধ যেহেতু নাই, একটা রোধই আছে, বলো তো ভাইয়া এই তিনজন মিলায় যেটা হয়েছে সেটা এটার সাথে কিভাবে আসবে, শ্রেণীতে। তাহলে সুতরাং মোট তুল্য রোধ RS ইকুয়াল হচ্ছে R1 প্লাস RP। তাহলে R1 এর মান দেওয়া আছে আমাদের 20, যোগ হচ্ছে 27.27, তাহলে 47.27 ওহম।
আচ্ছা ভাই, ঘ নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করো। একটা জায়গায় চেঞ্জ আসছে আগের ম্যাথটার মতোই। কি করছে দেখো তো ভাইয়া, বলা হচ্ছে উদ্দীপকে R1 রোধের মান অর্ধেক করা হইলে, ভাইয়া এই যে আমাদের যে R1টা, এটার মান ছিল আমাদের কত ভাইয়া, 20 ওহম। এদিকে 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 বলতে আর কোথাও কোনো চেঞ্জ করে নাই, শুধুমাত্র R1 এ চেঞ্জ করছে। যে এটা যদি অর্ধেক করো মানে কয় ওহম, 10 ওহম করো, তাহলে তোমাকে বলছে মূল প্রবাহ মাত্রার কোনো চেঞ্জ আসবে কিনা। তাহলে বলো তো ভাইয়া, চেঞ্জ আসবে কি আসবে না, এটা জানার জন্য তোমার আগে কত ছিল এটা জানা লাগবে। তাহলে সবাই লেখো প্রাথমিক অবস্থায়, ঘ নাম্বার দিয়ে লেখো, ঘ প্রাথমিক অবস্থায়, অবস্থায় গ হতে তুল্য রোধ, তুল্য রোধ RS সমান সমান হচ্ছে 47.27 ওহম। তাহলে আমরা জানি E ইকুয়াল হচ্ছে I1 RS। তাহলে I1 সমান সমান হচ্ছে E ডিভাইডেড বাই RS। I1 সমান সমান E এর মান বসাও, কত দেওয়া আছে দেখো তো, 6, আর RS হচ্ছে 47.25, 0.126 অ্যাম্পিয়ার। নারায়ণ বলো তো ভাইয়া, বলতো আমাদের এই জায়গায় কি কোনো চেঞ্জ আসছে? তাহলে বলো তো দ্বিতীয় কন্ডিশনে আরপি এটাই থাকবে, বুঝতেছি সবাই। তাহলে চেঞ্জ আসবে কোথায়, খালি এই জায়গায় 20-এর জায়গায় কত বসাবো, 10। তাহলে তোমরা লেখো, এখন R1 রোধের মান অর্ধেক করা হলে, এখন R1 রোধের মান অর্ধেক করা হলে, এখন R1 রোধের মান মান অর্ধেক করা হলে, বর্তনীর তুল্য রোধ, তুল্য রোধ RS সমান সমান R1 প্লাস হচ্ছে RP, বা R1 প্রাইম প্লাস RP দিলাম। বলতে R1 প্রাইম কত বসাবো, 10, অর্ধেক করছো তুমি। তাহলে 10 যোগ হচ্ছে কত যেন ছিল, 47 না 27.27, তাহলে 37.27 ওহম। তাহলে ভাই আমরা এখান থেকে আমরা জানি E ইকুয়াল হচ্ছে I2 RS। তাহলে এই জায়গায় আমরা চেঞ্জ করলাম 37.27, কত আসে, 0.161 অ্যাম্পিয়ার। এখন ভাইয়া কোশ্চেন এ কথা নেই, দিকে কোশ্চেনে বলা হচ্ছে পূর্বের দ্বিগুণ হবে কিনা, হয়েছে ভাই দ্বিগুণ না। তাহলে লেখা হচ্ছে, দরকার এইভাবে দেখাই দিতে পারো, এটা I2 দাও, হ্যাঁ I2 কে I1 দ্বারা ভাগ করে দেখায় দাও যে দ্বিগুণ হয়েছে না কয় গুণ হয়েছে। তাহলে I2 ভাগ I1 সমান সমান 0.161, আর আগেরটা কত ছিল ভাই, 126, ভাগ দাও কত আসে, হ্যাঁ দ্বিগুণ হয়েছে কিনা ওইটা চেক করতে। আচ্ছা, এত রকমের কথা কেন, 28277 সমস্যা নেই। এখন তাইলে দেখো তো ভাইয়া, I2 ইকুয়াল হচ্ছে 1.277 I1। তাহলে এটা আরো সুন্দর হয় যে দ্বিগুণ হয়েছে কিনা সেটা আমরা চেক করলাম, দ্বিগুণ হয় নাই, তাই না? তাহলে লেখা হচ্ছে অতএব পূর্বের দ্বিগুণ হবে না, অতএব পূর্বের দ্বিগুণ হবে না। চার নম্বর কোশ্চেনটা যাও। এটাও 25-এর কোশ্চেন, যশোর 25।
কোশ্চেন 4:25। তো আমাদের এখানে একটা সার্কিট দেওয়া আছে এইভাবে। আচ্ছা, আমাদেরকে বলা হচ্ছে R1 এর মান হচ্ছে 30, R2 এর মান হচ্ছে 15, তারপর R3 হচ্ছে 20, R4 হচ্ছে 20। কোনটা 15? আচ্ছা, R4 15। আর এখানে একটা পয়েন্ট দেখেছে এ। দুইটা মিলে 150। না, দুইটা ব্যাটারি যদি এখানে বোঝাইতো তাহলে E1 E2 দুইটা লিখতো, মানে 150 150, মানে এখানে অ্যাক্টিভ আছে 150। ব্যাটারি দুইটা তিনটা যাই থাক না কেন, অ্যাক্টিভ আছে কত ভাইয়া? 150। ওই কারণে ভাইয়া একটাই আসছে। এবার আসো তো ভাই, আমাদের কোশ্চেনে কি বলছে? বলছে এমিটার, এদিকে খেয়াল করো, এখানে যে একটা, হ্যাঁ কোন দুইটা সেম বিন্দু? এটার এটা, এটা কি শর্ট রে ভাই? এটা তো শর্ট না। শর্ট মানে কি? রোধহীন তার, এখানে তো রোধ আছে, বুঝছি। কোনটা আলাদা দিচ্ছি? ওরা যে টাকছে ওইটাই টাকলাম। কোনটা কানেক্টেড না? ও আচ্ছা, ওইটা কানেক্টেড। তো এই যে এখানে দেওয়ার ওইখানে দেয় একই কথা না? এখানে তো কোনো রোধ নাই, তাই না? এখানে তো কোনো রোধ নাই, ঠিক আছে? এখানে তো রোধ নাই, বুঝছি না ভাই? তো ওইখানে দেখানো আর এখানে দেখা একই কথা, ইচ্ছা করে এখানে দেখাইছি ভাইয়া। এখন আসো তো ভাই, আমাদেরকে বলছে এই যে এখানে একটা এ দেখাইছে, এটা কিন্তু কোনো বিন্দু দেখায় নাই। পড়ে দেখো, উদ্দীপক পড়ো, উপরে বাংলা পড়ো, কি লিখছে? এ হচ্ছে একটা অ্যামিটার, মানে এই জায়গায় সে তারা কি করছে? একটা অ্যামিটার যুক্ত করছে। আসো তো ভাইয়া এদিকে, কথা না ভাই, একটু দেখো তো এই সার্কিটটাকে যদি আমরা হুইট স্টোনটাকে এখানে আঁকা আছে ভাইয়া, দেখো ভাই একটু বুঝাই, তোমাদের আঁকার দরকার নাই। হুইট স্টোনটা ভাইয়া যদি আঁকি, তাহলে PQRS। ভাই একটু খেয়াল করো তো, প্রথম দুইটা রোধের সংযোগ স্থলের সাথে কে থাকে? একটা ব্যাটারি। তাহলে দেখো তো ভাইয়া, এইটা আর এইটা, এই দুজনের সংযোগ স্থলের সাথে একটা কে আছে? ব্যাটারি। তাই তোমরা একটু পেন্সিল দিয়ে পাশে একটু লিখে রাখো, তাহলে আমাদের সার্কিটের সাথে আমরা মিলাইতে পারবো। তাহলে এইটা হচ্ছে তোমার কে ভাইয়া? পি, আর এটা হচ্ছে কে ভাইয়া? কিউ। এই যে, সরি না, এটা হচ্ছে আর, আমাদের সার্কিটের সাথে তাহলে আমরা মিলাইতে পারবো। এটা হচ্ছে আর। এবার দেখো তো এই পাশে আসো, কিউ এবং এস, এই দুইজনের সংযোগ স্থলের সাথেও কে থাকে? ব্যাটারি। দেখো তো এখানে তাই আছে না ভাইয়া? এদিকে কিউ এবং এস, এই দুজনের সংযোগ স্থলের সাথে কে আছে? ব্যাটারি। তাহলে ভাইয়া এটাকে লেখা হচ্ছে কিউ, এটাকে লিখলাম হচ্ছে কি ভাইয়া? বইয়ের সাথে মিলায় এস। এবার ভাইয়া লাস্ট, পি এবং কিউ এর সংযোগ স্থল, আর এবং এস এর সংযোগ স্থল। এখানে একটা গ্যালভানোমিটার ছিল, আমরা থিওরিতে পড়ছি লাস্ট ক্লাসে ভাইয়া। বারবার একটা কথা বলছি, যেটা গ্যালভানোমিটার সেটাই। ওরা কি দিছে দেখো তো ভাইয়া, এই যে দেখো কোথায় পি এবং আর এর সংযোগ স্থল, কিউ এবং এস এর সংযোগ স্থল, দুইটা সংযোগ স্থলের মাঝখানে একটা কি দিয়ে দিছে ভাইয়া? অ্যামিটার। তাহলে এটা হুইট স্টোন সার্কিট, বুঝছি ভাই? বোঝা গেল ভাই? এবার দেখো তো কি চাইছে তারা। গ নাম্বার কোশ্চেনটা পড়ো। বলতে এইটাই তো আমরা লাস্ট ক্লাসে পড়ছি, তাই না ভাইয়া? বলা হচ্ছে ভাইয়া R4 এ কত মানের রোধ কিভাবে যুক্ত করলে গ্যালভানোমিটারের কাটা কোনো বিক্ষেপ দিবে না, মানে কি সাম্য অবস্থায় থাকবে। তাহলে সাম্য অবস্থার শর্ত কি ছিল? P বাই কিউ ইকুয়াল R বাই এস। দুইটা অঙ্ক করেছিলাম, মনে আছে না ভাইয়া? একটা শ্রেণীতে যুক্ত করা লাগছে, আরেকটা কি? ওই অঙ্কটাই হচ্ছে এটা।
সৃজনশীল আসছে। তাহলে লেখা হচ্ছে, দেখো হুইটস্টোন নীতি হতে, এটা একটু লিখে দাও তাহলে পরে মনে থাকবে যে এটা যে অ্যাকচুয়ালি হুইটস্টোন সার্কিট করছো তুমি। দেখো হুইটস্টোন নীতি হতে আমরা জানি সাম্যাবস্থায়, হুইটস্টোন নীতি হতে, হুইটস্টোন নীতি হতে আমরা জানি সাম্যাবস্থায় P/Q ইকুয়াল হচ্ছে R/S। তাহলে হুইটস্টোন নীতি হতে সাম্যাবস্থায় আমরা জানি P/Q ইকুয়াল R/S। ভাইয়া তুমি তোমার মতো করে আবার মানগুলা বসাও। বলতা P এর জায়গায় কত বসাবো? R1 আগে ওদের সাথে মিলাই লিখি, সূত্রটা বানাই। তাহলে R1, তারপরে Q এর জায়গায় লিখবো হচ্ছে R3 সমান সমান R এর জায়গায় লিখবো R2। ভাইয়া এই জায়গায় একটু চেঞ্জ হবে, বলতো তোমাকে কোন বাহুতে চেঞ্জ আনতে বলছে? R4 এ। তাহলে R4 না লিখে আমরা লিখবো R4 প্রাইম, ঠিক আছে? R4 প্রাইম, এই জায়গায় আমরা চেঞ্জ আনবো আর কি। তাহলে খেয়াল করো তো ভাইয়া, R4 প্রাইমটা কত হয় সাম্য অবস্থার জন্য আমরা যদি বের করো, তাহলে এটা এদিকে আসবে R2 ইন্টু হচ্ছে R3 ডিভাইডেড বাই R1। তাহলে R4 প্রাইম ইকুয়াল, R2 এর মান বসো ভাইয়া, R2 15, R3 হচ্ছে 20, R1 হচ্ছে 30। দেখি তোমরা বলবা লাস্ট ক্লাসে এরকম দুইটা ম্যাথ করছি, বলতো আমার লাগবে কত ভাইয়া সাম্য অবস্থায়? 10 আছে কত? তাহলে মান কি করতে হবে? কমাইতে হবে। মান কি করতে হবে? কমাইতে হবে। তাহলে কমাইতে হলে কিভাবে যুক্ত করি? সমান্তরালে। তাহলে দেখো ধরি R4 রোধের সাথে, ধরি R4 রোধের সাথে, R4 রোধের সাথে সাথে R মানের একটি রোধ সমান্তরালে যুক্ত করতে হবে। সমান্তরালে যুক্ত করতে হবে। আমরা এটা ধরে নিলাম যে R4 রোধের সাথে R মানের একটা রোধ হচ্ছে আমরা সমান্তরাল যুক্ত করব। ভাই তুমি সমান্তরাল করো বা শ্রেণীতে করো, যাই করো না কেন, তোমার মূল উদ্দেশ্য কত বানাইতে হবে? অ্যাকচুয়ালি 10, মানে তুল্য রোধ হইতে হবে আবার কত? 10। তাহলে আমরা এখানে লেখো সুতরাং 1/R4 প্রাইম সমান সমান 1/R4 প্লাস হচ্ছে 1/R বা 1/10 প্লাস ইকুয়াল হচ্ছে 1/R4 কত ছিল ভাই? মুছে ফেলছি, দেখো 15 প্লাস হচ্ছে 1/R কত আসে ভাইয়া? দেখো 1/10 মাইনাস 1/15 30, তাহলে 30 ওহম। আচ্ছা ভাই বলো তো পরের কোশ্চেনটা কোন জায়গা থেকে দিছে বলতে পারবা? কোশ্চেন পড়ো পারবা? বলা হচ্ছে R1 এবং R4 অপসারণ করলে, এটা সরায় ফেললাম। অ্যামিটারে কি ব্যবস্থা গ্রহণ করলে এটি দ্বারা তড়িৎ প্রবাহ পরিমাপ করা যাবে? বলতো এই অ্যামিটারটার পাল্লা বলে দিছে কত? 2 অ্যাম্পিয়ার। আমরা আগে এদেরকে সরায় করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বলতো R2 আর R4 কে সরায় দাও তোকে, এখান থেকে সরায় সার্কিটটা আঁকো একটু। ঘ নাম্বার R2 এবং R4 কে সরায় দাও। R2 এবং R4 কে সরাইলে বলতো সার্কিটটা এরকম একটা সার্কিট হবে। R1 আর ওই যে সরাইছি তো, এই যে এটাই আসবে না? হ্যাঁ তো ঠিকই তো লিখছি, শুনতে ভুল করো কেন? লিখছি তো ঠিক। বলতো সরাই ফেললে এরকম একটা সার্কিট আসবে না ভাইয়া? তাহলে এটা আসবে হচ্ছে আমাদের R2, এটা আসবে হচ্ছে R3, আর এটা আছে হচ্ছে E 150।
এখন ভাই আমরা ফার্স্টে চেক করব এই অ্যামিটারটা কি আসলে কারেন্ট মাপতে পারতেছে কি না এই অবস্থায়, অত কারেন্ট মাপতে পারবে কি পারবে না নাকি পুড়ে যাবে এটা চেক করতে হবে। ওই যে বলে দিছে কোশ্চেনে, দেখো এই অ্যামিটারটা সর্বোচ্চ কত অ্যাম্পিয়ার মাপতে পারে, 2 অ্যাম্পিয়ার। তাহলে আমরা আগে দেখি এখানে কতটুকু সাপ্লাই হচ্ছে। তাহলে হচ্ছে তুল্য রোধ, তুল্য রোধ আর এস সমান হচ্ছে R2 প্লাস R3। R2 কত ভাইয়া, R3, তাহলে 35 ওহম। তাহলে মূল আমরা জানি ই ইকুয়াল হচ্ছে আই আর এস। তাহলে আই ইকুয়াল হচ্ছে ই বাই আর এস, বা আই ইকুয়াল ই হচ্ছে 150 ভাগ 30, কত আসে, কত আসে 285 অ্যাম্পিয়ার। এবার তোমরা বলো তো ভাইয়া এই অ্যামিটারটা কি এটা মাপতে পারবে? না, এটা পুড়ে যাবে। ওই জন্যই তোমাকে বলছে কি ব্যবস্থা গ্রহণ করলে এটা পুড়বে না। ওই যে আমরা পড়ছি শান্টের থিওরি, তাহলে শান্টের সূত্রটা কেমন ছিল বলো তো ভাইয়া? এস ইকুয়াল কত ছিল, আর বাই এন মাইনাস 1। অ্যামিটারের রোধ কি দিছে, একটু আচ্ছা ভাই একটু এদিকে এদিকে এদিকে। তো ভাই ওইটাই চেক করলাম যে এখানে, তো তোমরা জানো বোর্ড কোশ্চেনে প্রায় সময় ভুল হয়, এখানেও যথারীতি তারা ভুল করছে, অ্যামিটারের রোধটা দেয় নাই। এখন না দিলে কিভাবে তুমি রেজাল্ট ওইটা রেখে দিবে আর কি ওই সব। তাহলে লেখা হচ্ছে বলতো অ্যামিটারটা সর্বোচ্চ কতটুক মাপতে পারে, 2 অ্যাম্পিয়ার। তাহলে লেখা হচ্ছে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করতে হবে, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। তোমাদের মনে আছে ভাই লাস্ট ক্লাসে একটা বাংলা সূত্র বলছিলাম, এনে উপরে আসবে কতটুক আমরা মাপতে চাই আর নিচে আসবে সে কতটুক মাপতে পারে। বলতো আমরা এখন মাপতে চাচ্ছি কতটুক, 4.28। তাহলে লেখা হচ্ছে 4.285, আর নিচে আসবে সে কতটুক মাপতে পারে, কতটুক 2 অ্যাম্পিয়ার বলে দিছে, সর্বোচ্চ 2 অ্যাম্পিয়ার মাপতে পারে। তাহলে তার পাল্লা বৃদ্ধি কত পাচ্ছে দেখো, 2.1425। তার মানে তার পাল্লাটা হচ্ছে পূর্বের তুলনায় এত গুণ হচ্ছে বাড়াইতে হবে। এখন এটা বাড়াইতে হলে আমাদেরকে কি করতে হবে, শান্ট যুক্ত করতে হবে। তাহলে হচ্ছে ধরি পাল্লা এন গুণ বৃদ্ধি করার জন্য অ্যামিটারের সমান্তরালে এস মানের একটি শান্ট যুক্ত করতে হবে, আমরা এটা ধরে নিলাম যে অ্যামিটারের সমান্তরালে আমরা এস মানের একটা শান্ট যুক্ত করব। তাহলে আমরা জানি এস সমান সমান আর ডিভাইডেড বাই এন মাইনাস 1। তো ভাই এই আরটা দেওয়া উচিত ছিল, কারণ তারা যেহেতু দেয় নাই রেজাল্টে এই আরটা থেকে যাবে। তুমি পাশে একটু পরিচয় দিয়ে দাও, আর সমান সমান অ্যামিটার রোধ, অ্যামিটারের রোধ আমরা পরিচয় দিয়ে দিলাম এখানে আরটা কি। তাহলে আর ডিভাইডেড বাই হচ্ছে 2.1425 মাইনাস 1, কত আসে ভাইয়া, 1.1425 স্মল আর ওহম। বুঝছো ভাইয়া, ওই স্মল আরটা দিলে আমরা ভ্যালুটা পেয়ে যেতাম, যেহেতু দেয় নাই আর রেজাল্টে থেকে যাবে। তাহলে এত মানের একটা আমরা রোধ যুক্ত করতে হবে সমান্তরালে।
আচ্ছা আমরা পরে কোশ্চেনটা যাই ভাইয়া। হ্যাঁ 1/, এই যে 8 তো উপরেই তো আছে। 5 নাম্বার কোশ্চেনটা লেখো ভাইয়া, বরিশাল 25। হ্যাঁ 1/, দেয় নাই, 1/, দেয় নাই কেন? তাহলে কত আসে? 0.875 আর, ঠিক আছে। এবার আসো ভাইয়া 25-এর 5 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা সম্ভবত ভাইয়ের মনে হচ্ছে আমরা করছি এর আগে এই টাইপের একটা অঙ্ক, এবং তোমাদের কলেজে সিটি পরীক্ষা আসছিল যে কোশ্চেনটা, ওই টাইপের একটা অঙ্ক। দেখো এটা ভাইয়া করবো না, তোমরা একটু খেয়াল করে রাখো। 2.5 কেজি পানির তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করার জন্য 220 ভোল্ট 1000 ওয়াটের একটা নিমজ্জক উত্তাপক ব্যবহার করা হলো। 12 মিনিট পর উত্তাপকটি বিকল হয়ে গেছে। মানে এটা চলছে কয় মিনিট ভাইয়া? 12 মিনিট। তো প্রথমে বলছে রোদ নির্ণয় করো, তারপরে বলা হচ্ছে পানির কাঙ্ক্ষিত তাপমাত্রায় তুমি পৌঁছাতে পারবা কিনা। পারবা না এটা? এটার জন্য জায়গা রেখা তো, এটা পারবা। কোশ্চেন 5 লিখে জায়গা রেখা তো, আমরা 6-এ যাই। এটা এর আগেও এই টাইপের একটা অঙ্ক তোমাদেরকে করাইছিলাম, ওই যে জুলের সূত্র যখন পড়াইছি, তাই না ভাইয়া? তখন এগুলা করাইছিলাম। দেখো কোশ্চেন 6, ময়মনসিংহ বোর্ড 24। এই প্রশ্নটায় আসি আমরা এবার। এটা মনে হচ্ছে একটা সহজ সার্কিট দিছে, একটু খেয়াল করো ভাইয়া। বলা হচ্ছে 100 ওহম রোধের গ্যালভানোমিটার, ওই যে নিচে একটা গ্যালভানোমিটার দেখানো আছে, বুঝছি ভাইয়া? আচ্ছা, 5 ওহম শান্ট নিয়ে একটি তড়িৎ বর্তনী তৈরি করা হলো। গ্যালভানোমিটার প্রবাহ হচ্ছে 0.46 অ্যাম্পিয়ার। গতে বলছে শান্ট প্রবাহ নির্ণয় করো। ভাই একটু এদিকে খেয়াল করো তো, আমরা লাস্ট ক্লাসে একটা সূত্র পড়ছিলাম, আইএস ইকুয়াল হচ্ছে জি প্লাস এস, আর এখানে আসে জি ইন্টু হচ্ছে আই। কেউ বলো তো এই সূত্রটা দিয়ে এই অঙ্ক করা যাবে না? কেউ বলতে পারো কেন? কেমনে যাবে? কই দেওয়া আছে বলতো? এখানে যে আইটা, এই আইটা কি আগে বলো? মূল প্রবাহ। এই আইটা হচ্ছে কি? তাহলে তোমার মূল প্রবাহ তো দেওয়া নাই, বুঝছি ভাইয়া। তারপর মূল প্রবাহ বাইর করার জন্য মোট তুল্য রোধ জানা লাগে, ব্যাটারির ভোল্টেজ কত সেটা জানা লাগে। বলো ব্যাটারির ভোল্টেজও কিন্তু দেয় নাই, তার মানে সরাসরি তুমি সূত্র দিয়ে অঙ্কটা যাবে না, বুঝছি ভাইয়া। কিন্তু আরেকটু সহজে আমরা করতে পারবো, কোনো টেনশন নাই। আসো গ নাম্বার কোশ্চেনটা। এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে এস, আর এখানে দেওয়া আছে হচ্ছে গ্যালভানোমিটার, আর এখানে দেওয়া আছে হচ্ছে আমাদের ব্যাটারিটা। এস এর মান দেওয়া আছে ভাইয়া শান্ট রোধ 5 ওহম, গ্যালভানোমিটারের রোধ দেওয়া আছে হচ্ছে আমাদের 100 ওহম, আর তোমাকে আই জি বলে দিছে তারা, আর তোমাকে তারা আইএস জিজ্ঞেস করছে। এখন ভাইয়া এটা কঠিন না, সহজ, তোমরাই পারবা। বলতো ভাইয়া এই যে দুইটা রোধ আছে, তুমি গ্যালভানোমিটার আর শান্ট ভুলা যাও, 9-10 দিয়ে চিন্তা করো। এখানে দুইটা রোধ আছে ভাইয়া, গ্যালভানোমিটার শান্ট ভুলা যাও, এখানে দুইটা রোধ আছে, তারা কমন পয়েন্টে যুক্ত। তাহলে এই পয়েন্টটার নাম দাও এ, আর এই পয়েন্টটার নাম দাও বি। এখন বলো তো ভাইয়া এ আর বি এই দুইজনেরই বিভব পার্থক্য কি হবে? দুইটার জন্য আমরা জানি সমান্তরাল সংযোগের রোধগুলার দুই প্রান্তে বিভব পার্থক্য কি থাকে? সমান। তাহলে আসলে আমরা শান্টের জন্য যদি লিখি, শান্টের জন্য ভি এ বি সমান সমান আইএস ডট এস, এটা মনে করে 1 নম্বর দিলাম। এবার আমরা যদি গ্যালভানোমিটারের জন্য লেখো, গ্যালভানোমিটার জন্য ভি এ বি, বলতো গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কতটুক যাচ্ছে? বলতো আমরা তো জানি ওহমের সূত্র, ভি এ বি মানে আই আর অলওয়েজ। তাহলে আই হচ্ছে আই জি, আর রোডটা হচ্ছে জি। এটা 2 নাম্বার ইকুয়েশন দিলাম।
বলতে 1 আর 2 থেকে আমরা কি এটা লিখতে পারি ভাইয়া? 1 ও 2 হতে is ডট এস সমান সমান হচ্ছে ig ডট জি। তাহলে দেখো তো ভাইয়া, এখান থেকে আমরা is এর মানটা চলে আসবে। তাহলে is সমান সমান হচ্ছে ig ডট জি ডিভাইডেড বাই এস। এখন খেয়াল করো, তারা কিন্তু ig দিয়ে দিছে, তাই না ভাইয়া? তাহলে ig কত দিছে দেখো তো, 0.46। তাহলে 0.46 ইন্টু জি এর মান গ্যালভানোমিটার 100 আর শান্ট হচ্ছে 5, 9.13.8 9.2 নাকি 9.2 এম্পিয়ার। বলতো হিসাব অনুযায়ী এটাই তো হওয়ার কথা না, বলো তো ভাইয়া? বলতো বেশি কারেন্ট কার মধ্যে দিয়ে যাবে? শান্টের মধ্যে দিয়ে পাস করতে হবে, বাইপাস করতে হবে। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো, ঘ নাম্বার। বলা হচ্ছে বর্তনী শান্টের সাথে 5 ওহম মানের আরো একটি রোধ শ্রেণীতে যুক্ত করলে মূল প্রবাহের 20% গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হবে। বলছে উক্তিটির সত্যতা গাণিতিকভাবে যাচাই করো। মূল প্রবাহের 20% হচ্ছে শান্টের মধ্য দিয়ে যাবে। অঙ্কটা দুইভাবে করা যায় ভাইয়া। একটা হচ্ছে তুমি এই 20% নিয়ে আসবা প্রমাণ করে, বুঝছি ভাইয়া? আর আরেকটা হচ্ছে 20% ধরে রোডটা বের করবা, সেটা 5 ওহম, সেটা প্রমাণ করবা। বুঝছি ভাই কি বলছি? 5 ওহম বলছে না? হ্যাঁ, দেখো ভাই আবার বলতেছি, তারা কোশ্চেনে বলছে বর্তনীর সাথে 5 ওহম মানের আরেকটা রোধ শ্রেণীতে যুক্ত করছো, তাহলে সেইটা ধরে তুমি ক্যালকুলেশন করে যায় দেখাবা যায় আইএস হচ্ছে আইজি এর 20%, আর আরেকটা হচ্ছে 20% ধরে ব্যাক প্রসেসে আগাবা, আগায় রোধের মানটা বের করবা, সেটা কয় ওহম? 5 ওহম। তাহলে আসো আমরা যদি এখান থেকে আসি, আচ্ছা ঘ নাম্বারটা একটু খেয়াল করি ভাইয়া। বলছে বর্তনী শান্টের সাথে 5 ওহম মানের আরো একটি রোধ শ্রেণীতে যুক্ত করলে মূল প্রবাহের 20% গ্যালভানোমিটারে যাবে কিনা। বুঝছো ভাই, আইজি এর কথা বলছে, আর আমরা আইএস ধরে বলছিলাম আর কি। তাহলে দেখো প্রশ্ন মতে আইজি সমান সমান হচ্ছে 20% অফ আই। তাহলে আইজি এর সূত্রটা বসাও, এস ডিভাইডেড বাই জি প্লাস এস ইন্টু হচ্ছে আই সমান হচ্ছে 1/5 আই। তাহলে আই আই কাটা যাবে, তাহলে এস ডিভাইডেড বাই 100 প্লাস এস সমান সমান হচ্ছে 1/5। তাহলে এখানে আসবে হচ্ছে 5s সমান সমান হচ্ছে 100 প্লাস এস। তাহলে ভাই এখানে নিয়ে আসো, তাহলে কত আসবে ভাইয়া? 4s ইকুয়াল হচ্ছে 100। তাহলে সুতরাং এস ইকুয়াল কত আসবে ভাইয়া? 25 ওহম। অর্থাৎ ভাইয়া তোমার শান্ট রোধ যদি 25 ওহম হয়, তাইলে হচ্ছে কয় পার্সেন্ট যাবে ভাইয়া? 20%। এখন শান্ট ওহম ছিল 5, আরো যোগ দিলা 5, তাহলে কত হলো? 10। তার মানে উক্তিটা সঠিক নয়। তাহলে এটা আমরা দেখায় দিব। ধরি শান্টের সাথে S1 মানের একটি রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে, শ্রেণীতে যুক্ত করতে হবে। তাহলে শান্টের সাথে S1 মানের একটা রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে। তাহলে সুতরাং এস ইকুয়াল, এস হচ্ছে এটা, আগের কত ছিল ভাইয়া? 5, আর আগে এখন আসলো S1, তাহলে 25 সমান সমান 5 প্লাস S1। তাহলে সুতরাং S1 ইকুয়াল হচ্ছে 20 ওহম। তাহলে দেখো, তুমি যদি শান্টের সাথে 20 ওহমের একটা রোধ যুক্ত করো, তাইলে গ্যালভানোমিটারে কয় পার্সেন্ট যাবে? 20%। বুঝছি ভাইয়া? তাহলে একটু অ্যান্সারটা লেখো। অতএব শান্টের সাথে 20 ওহম মানের একটি রোধ, অতএব শান্টের সাথে 20 ওহম মানের একটি রোধ
শান্টের সাথে 20 ওহম মানের একটি রোধ শ্রেণীতে যুক্ত করলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে 20% মূল প্রবাহের 20% প্রবাহিত হবে। গ্যালভানোমিটারের মধ্য দিয়ে মূল প্রবাহের 20% প্রবাহিত হবে। বুঝছি ভাই? তাহলে বাকিটা পরে লিখলে আর কি, পরীক্ষার হলে লিখবা। তাহলে উক্তিটা সঠিক নয়, তারা যে উক্তিটা বলছে। আজকে লাস্ট এটা দিয়ে আমরা শেষ করি ভাই। 7 নাম্বার দেখো, যশোর 24। কোশ্চেন 7, যশোর বোর্ড 24। খেয়াল করো ভাইয়া, আমরা এই অধ্যায়ের একদম লাস্ট যে থিওরিটা পড়ছিলাম সম্ভবত মিটার ব্রিজ, মনে আছে না ভাইয়া? ওই যে পি বাই কিউ সমান সমান এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল, ওইটার সূত্র দেখো কি বলছে। বলা হচ্ছে ইলেকট্রিসিটি ল্যাবরেটরিতে একটা মিটার ব্রিজের একটি ফাঁকে 2 ওহম, অত সাধারণত কি আসে পি কিউ, তাই না ভাইয়া? তাহলে পি এর মান 2 ওহম এবং অপর ফাঁকে 3 ওহম রোধ যুক্ত আছে। শিক্ষার্থীরা নিস্পন্দবিন্দু ঠিক মাঝে পেতে চাচ্ছে। বলা হচ্ছে নিস্পন্দবিন্দু কোথায় পাওয়া যাবে? বলতো শিক্ষার্থীরা পেতে চাচ্ছে মাঝে, কিন্তু মাঝে তো নাও থাকতে পারে, তোমাকে ওইটাই জিজ্ঞেস করছে কোথায় পাবা। আর ঘতে যায় বলছে উদ্দীপক অনুযায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য সফল করার জন্য, মানে প্রথমে সফল হয় নাই, তোমার কি করতে হবে? তাহলে লেখো গ নাম্বার। ধরি বাম প্রান্ত হতে এল দূরত্বে নিস্পন্দ বিন্দু পাওয়া যাবে। তাহলে সুতরাং পি বাই কিউ সমান হচ্ছে এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল। তাহলে পি এর মান বসাও ভাইয়া 2, কিউ এর মান 3, এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল। একটু গুণ করো, ক্যালকুলেশন করো। 3l সমান হচ্ছে 200 মাইনাস হচ্ছে 12, তাহলে 5l ইকুয়াল হচ্ছে 200। তাহলে সুতরাং এল ইকুয়াল হচ্ছে 40 সেন্টিমিটার। বুঝছি ভাইয়া? বাম প্রান্ত থেকে 40 সেন্টিমিটার দূরে হচ্ছে তুমি নিস্পন্দ বিন্দুটা পাবা। অর্থাৎ যেই কন্ডিশনটা দিছে সেই কন্ডিশনে নিস্পন্দ বিন্দু আসতেছে 40-এ, কিন্তু তোমার আনতে হবে কততে বলতে হয়? মধ্যবিন্দুতে আনতে হবে, মানে কোথায় আনতে হবে? 50-এ। তাহলে 50-এ আনতে হলে অবশ্যই রোধের মান বাড়াইতে কমাইতে হবে। তো তোমার ইচ্ছা, যে কোনো একটা রোধ নিয়ে আমরা করি। তাহলে লেখা হচ্ছে ধরি মধ্যবিন্দু নিস্পন্দ বিন্দু ঠিক মধ্যবিন্দুতে আনতে মিটার ব্রিজের ভাইয়া এই জায়গাটা বইয়া বলি, তারা যেহেতু ক্লিয়ারলি বলে না কি করতে হবে, তাহলে হয় তুমি বাম ফাঁকে চেঞ্জ করতে পারো, নাইলে ডান ফাঁকে, যে কোনো একটা সাপেক্ষে আমরা বলবো। তাহলে আনতে মিটার ব্রিজের ডান ফাঁকে কিউ মানের রোধ স্থাপন করতে হবে। আমরা ধরে নিলাম যে নিস্পন্দ বিন্দুটাকে ঠিক মাঝখানে আনতে আমরা ডান ফাঁকে হচ্ছে কিউ মানের একটা রোধ স্থাপন করব। তাহলে আমরা যদি এখন লিখি পি বাই কিউ এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল। ভাইয়া পি এর মান কিন্তু আমরা চেঞ্জ করি নাই, চেঞ্জ করছি কার মান? কিউ। তাহলে পি এর জায়গায় 2ই বসবে। এবার ভাইয়ের একটু হেল্প করতে, এল কত বসাবা? 50। তাহলে 50 100 মাইনাস 50 1, তাহলে কিউ ইকুয়াল কত আসে? না, 2 ওহম আসবে। তার মানে কিউ এর মান হয়তো হবে 2 ওহম, কিন্তু আসে কত ওহম ভাইয়া? 3 ওহম। তাহলে হইতে হবে 2 ওহম, আছে কত? 3 ওহম। তাহলে তোমার কি করতে হবে ভাই? কমাইতে হবে।
বা এটা লিখলে হবে, অতএব ডান ফাঁকে 2 ওহম মানের একটি রোধ স্থাপন করতে হবে। এটা লিখে দিলেও হবে, একটি রোধ স্থাপন করতে হবে। এখন ভাইয়া যেহেতু 4 মার্কের কোশ্চেন, ওই পাঁচটা ধরেও দেখায় দাও। এটা তোমরা বাসায় করো, হ্যাঁ ভাইয়া একটু সাজিয়ে দিই। আবার আমরা ডান ফাঁকের সাপেক্ষে দেখাচ্ছি 2 ওহম দিলে হয়ে যাবে, তাহলে ওইটা আবার দেখায় দাও। যে আবার ধরি নিজ স্পন্দবিন্দু ঠিক মধ্যবিন্দুতে আনতে বাম ফাঁকে পি মানের একটি রোধ স্থাপন করতে হবে। তাহলে আমরা এখান থেকে লেখো, সুতরাং পি বাই কিউ এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল পি বাই 3 সমান সমান 50 ডিভাইড বাই 100 মাইনাস 50। তাহলে এখান থেকে আসবে পি ইকুয়াল কত ভাইয়া? 3 ওহম। বুঝছি ভাইয়া? তার মানে ভাইয়া তুমি ডান ফাঁকে হয় 2 ওহম নতুন করে স্থাপন করো, কিংবা বাম ফাঁকে নতুন করে কত দিতে হবে ভাইয়া? 3 ওহম দিতে হবে। তাহলে লেখো, অতএব বাম ফাঁকে 3 ওহম মানের একটা রোধ স্থাপন করতে হবে। তো ভাই এর পাশে যে অঙ্কগুলো আছে, যেমন কোশ্চেন নাম্বার 8 ঢাকা বোর্ড 23-এর যে কোশ্চেনটা আছে, এটা অলরেডি আমরা করছি, তোমরা করবা যে পি বাই কিউ ইকুয়াল আর বাই এস, মানে কত মানের রোধ কিভাবে যুক্ত করতে হবে। তারপরে পেজে দেখো কুমিল্লা 22, এই কোশ্চেনটাও তোমরা একটু করবা। আবারও হুইটস্টোন দেওয়া আছে, বুঝতে পারতেছো? বুঝছি ভাইয়া? এই দুইটা কোশ্চেন একটু নিজেরা করে নিও।